আচ্ছা, এখন এখন দেখো, মানে আমরা তো দেখো আমাদের এই যে V1, আমাদের এইটা কিন্তু 50 মিলিলিটার ছিল। আমরা এটাকে কনভার্ট করে কিন্তু লিটারে লিখলাম। সো আমাদের যে V2 থাকবে, এটাও আমাদের অবশ্যই যে মানটা বের হবে সেটা আমরা অবশ্যই লিটারে লিখতে হবে। এটা কিন্তু মিলিলিটারে লেখা যাবে না, কারণ আমরা V1 লিখছি লিটারে। আচ্ছা, এই মান বসালে মিলিলিটার আসবে? কোনটা? এই যে গুণ করে এটা কি 2500, মানে 2.5 লিটারই আসে? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ক্যালকুলেট করে দেখো, এটা আমাদের 2.5 লিটার আসে। তো 2.5 এর সাথে, তো এটা তো 2.5 লিটার, তো আমাদের মিলিলিটারে টু কনভার্ট পয়েন্ট করার ফাইভ জন্য লিটার হ্যাঁ, অবশ্যই বুঝছি তাহলে, হ্যাঁ। 1000 দ্বারা গুণ করা লাগবে 2500 মিলিলিটার। তো আমরা দেখো এখানে কি লিখছি, যে V1 লিটার দ্রবণে পানি যোগ করার পরে আমাদের টোটাল আয়তন হচ্ছে V2। এই যে V2 আমাদের যেটা প্রশ্ন করছে যে কি পরিমাণ পানি যোগ করা লাগবে, এইটা কিন্তু V2 না। V2 হচ্ছে আমাদের পানি যোগ করার পরে মোট পুরা, আয়তন। পরে পুরা আয়তন, হ্যাঁ। হ্যাঁ। সো আমাদের আগে ছিল 50, পানি যোগ করার পরে মোট হচ্ছে আমাদের 2500। তাহলে আমাদের আমাদের কতটুকু যোগ করা লাগবে? এই যে 2500 থেকে 50 বিয়োগ করলে আমাদের 2450 আসে, যেটা এটাই। সো আমাদের এই ম্যাথটা এই চ্যাপ্টারে লাগবে না, বাট আমাদের সূত্রটা ক্লিয়ার করার জন্য আর কি একটু। এমন ম্যাথ আমাদের কলেজে করাইতেছে। এটা হচ্ছে তোমার পরিমাণগত রসায়ন। সো যাই হোক, এখন হুম। এই ম্যাথটা উঠাও। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার ম্যাথ, এবং এগুলাই আমাদের বোর্ডে চলে আসবে ঘ নাম্বারে। এগুলো একটু তাড়াতাড়ি উঠাও। ফেরাস ক্লোরাইডের যদিও তো মানে তোমরা দুইজনে থাকলে আর কি মানে ভালো হইতো, কারণ এইগুলা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো এখন রেকর্ড দেখলে তো পরে আর মানে কোশ্চিন করার স্কোপ ওইভাবে তো থাকে না, ওই জন্য দুইজন থাকলে ভালো হইতো। তো এমনিতে তো এই টপিক তো আমাদের বৃহস্পতিবারই শেষ হয়ে যাইতো, কিন্তু ওই দিন তো হয় নাই। এখন তো কিছু করার নাই, আচ্ছা সমস্যা নাই, পরে কোশ্চিন থাকলে করিও। তো এটা এরপর কোনটা অধ্যায় পড়বো? এরপর তোমরা না বললা পরিবেশ রসায়ন? পরিবেশ রসায়নে কি কি আছে পড়ার মতো, মানে? অনেক কিছু আছে আমাদের পরিবেশ রসায়নে, অনেক অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে। ওটা কতদিন লাগবে? এখন দেখি ডিটেইলসে পড়তে পড়তে যতটুকু সময় দরকার। মানে তো ওটা থেকে কি এখন বোর্ডে কোশ্চেন আসে, মানে আমার হ্যাঁ, অর্ধবার্ষিকে কি কোশ্চেন আসবে? হ্যাঁ অবশ্যই তোমার সিলেবাসে যদি থাকে তাহলে তো কোশ্চিন একটা একটা সিকিউ তো অবশ্যই আসবে। সো এটা তোলা হয়েছে। হ্যাঁ, না আমি কই যদি ওটা থেকে যদি কোশ্চেন না আসে তাহলে আমরা ইয়ে শুরু করি, কি জানি কয় ওটা, ওই জৈব যে জৈব রসায়ন। রসায়ন। শোনো, এই যে আমাদের হ্যাঁ। মানে শুধু ল্যাবরেটরির নিরাপদ উম, ব্যবহার শুধু বাদ যাবে, তাছাড়া আমাদের ফার্স্ট পেপারের 2 3 4, আমাদের ফার্স্ট পেপারের শেষ চ্যাপ্টারটা জানি কি কর্মমুখী রসায়ন। এটা থেকে আমাদের কম আসে, বাট আসে সিকিউ। আমাদের ক খ হলেও অন্তত আসে, কিন্তু পরিবেশ রসায়ন থেকে কখনোই মিস যাবে না। এই যে গুণগত রসায়ন, তারপর থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তাহলে এই পরিবেশ রসায়ন আর ইয়ে শেষ করতে পাবো 20 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি? আহ ওই যে তোমার তাহলে জৈব ইয়ে রসায়নের বাদ। এলিফেটিক হাইড্রোকার্বন পর্যন্ত আছে না? হ্যাঁ, চেষ্টা করলে হয়। আচ্ছা, দেখি, এত মানে তাড়াহুড়ার কিছু নাই, মানে সবকিছু তো ভালোভাবেই না না, আমার করা লাগবে। এই দুইটা যদি হয়, যদি ঠিক মতো, তাতে অবশ্য ইয়ে হয়ে যাবে। মানে আচ্ছা, দুইটাতে যদি সৃজনশীল আসে লিখতে পারি। মানে সৃজনশীল আসবে অবশ্যই, আরে সৃজনশীল মিস যাবে না এগুলা চ্যাপ্টার থেকে, ওইগুলা ও, টেনশন করিও না, যে তাহলে সমস্যা সৃজনশীল নেই। আসবে অবশ্যই। তো এখন এটা দেখো, আমাদের একটা, এটা কিন্তু আমাদের ফেরাস ক্লোরাইড, এটা তো জানো। সো আমাদের দেখো প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে, এবং প্রাথমিক ঘনমাত্রা M1 দেয়া আছে। দেওয়া সো একটা আছে। ফেরাস ক্লোরাইডের জলীয় দ্রবণ
আমরা এর মধ্যে 150 ml এক্সট্রা করে আমরা পানি যোগ করলাম, এবং আমাদের আরেকটা ঘনমাত্রা দেয়া আছে। এইটা হচ্ছে আমাদের ফেরাস ক্লোরাইডের, এবং এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, দুইটা স্যার দ্রবণ 150 আমরা। ml কি পানি? হ্যাঁ হ্যাঁ, মানে না না, পানি না, পানি বলতে এদের এটা এদের তো দ্রবণ। এই যে ফেরাস সেটাই। ক্লোরাইডের দ্রবণ এবং এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, যোগ করলে আমাদের সবুজ বর্ণের ফেরাস হাইড্রোক্সাইড পদক্ষিপ্ত হয়। এখন তোমাকে বের করতে বলছে যে ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল। ভাইয়া এই যে 6.7 × 10⁻³ এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে, এখন দেখো এটা, ধরো যে আচ্ছা এটা কি আমাদের, জলীয় দ্রবণেই? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এই 150 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড না? না না 150, শোনো শোনো, 150 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড না। দেখো, তোমার যদি এইখানে আমাদের যদি এইখানে ধরো আমাদের কিছু পরিমাণ পানি আছে, হুম তুমি এইখানে সোডিয়াম ক্লোরাইড যোগ করলা। সো এখন তোমার এই পুরা মিশ্রণটাকে তুমি এই, কি বলবা, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। হুম তো আমাদের এইরকম কিছু পরিমাণ পানির মধ্যে আমাদের ফেরাস ক্লোরাইড এক এক জায়গায় আমাদের দ্রবীভূত আছে একটা পাত্রের মধ্যে। সেই দ্রবণের টোটাল আয়তন হচ্ছে আমাদের 100 ml, এবং ওই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এই যে এইটা। এবং আরেকটা পাত্রের মধ্যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত আছে, ওর টোটাল আয়তন হচ্ছে আমাদের এই যে 150 ml, এবং ওই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে আমাদের এইটা। সো এখন আমরা এই দুইটাকে তার মিশ্রিত করব। তার মানে হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের তো দ্রবণটা হচ্ছে এই যে এইটা 150 মিলিলিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম। সো এখন এই যে আমাদের এই প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র আমরা একটা দ্বিতীয় পাত্রের মধ্যে মিশ্রিত করব। আমরা এইটাও এইখানে ঢালবো এবং আমরা এটাও এইখানে ঢালবো, মিলে আমাদের একটা মিশ্রণ তৈরি হবে। সো এই মিশ্রণে আমাদের ফেরাস হাইড্রোক্সাইড নিচে জমা হয়। সো এখন আমাদের বের করতে হবে যে ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল কত। সো আমরা আমরা যখন ফেরাস ক্লোরাইডের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আমরা যখন মিশ্রিত করব, তখন দেখো এইখানে আমাদের বিক্রিয়া হবে কিভাবে, এর প্লাস মাইনাস প্লাস মাইনাস, এর প্লাস গিয়ে ধরবে এর মাইনাসকে, হবে আমাদের ফেরাস হুম হাইড্রোক্সাইড, এবং হাইড্রোক্সাইড। এর প্লাস গিয়ে ধরবে এর মাইনাসকে, আমাদের সোডিয়াম ক্লোরাইড। এটা বুঝতে পারছো? সো দেখো, হ্যাঁ, আমরা যদি এখন সমতা এগুলো কি করি, সমতা দেখো। করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সমতা তো করা লাগবে। এইখানে আমাদের দুইটা আমাদের দুইটা ক্লোরিন এইখানে আমরা এই 2 দিলাম, এবং আমাদের দেখো এখানে দুইটা সোডিয়াম এবং এইখানে দুইটা হাইড্রোক্সাইড, আমরা যদি একবার এখানে 2 দেই, সো আমাদের সবগুলাই মিলে যাবে। এখন এটা বুঝছো? হুম হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমাদের বের করতে বলছে কি, ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল। একটা ম্যাথ খুব ভালোভাবে বুঝো, তাহলে বাকিগুলা সলভ করতে পারবা। আর এই চ্যাপ্টারে কিন্তু মানে প্রচুর হোমওয়ার্ক থাকবে, ওইগুলা কিন্তু করা লাগবে। তো দেখো আমাদের হুম বের করতে বলছে ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল। সো ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল বলতে কি বোঝায়? আমরা তো এর আগে তো অনেকবার পড়ছি। ধরো যে সিলভার ক্লোরাইডের তোমার পিএসপি বের করতে বলছে, আমরা এর প্রিভিয়াস ম্যাথ গুলোতে কিভাবে করছিলাম, যে সিলভার ক্লোরাইড আমাদের একুয়াস সলিউশনে সিলভার আয়ন একুয়াস, এবং আমাদের ক্লোরাইড আয়ন একুয়াস। তারপর আমরা কেএসপি সমান লিখছিলাম যে সিলভার আয়নের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে ইনটু, তারপর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু এরা সংখ্যায় একটা করে তাহলে 1 1। সো হ্যাঁ সম্পৃক্ত হ্যাঁ। দ্রবণের ক্ষেত্রে আমরা একটু আগে দেখে আসলাম যে কেএসপিও যা, কেআইপিও কিন্তু তাই। তা সো কিন্তু এটা এখন তো দেখো, অতিরিক্ত মনে হয়, হ্যাঁ এটা তো অতিরিক্ত না? আমাদের অতিরিক্ত, কিন্তু মানে সমস্যা নেই। এখন আমরা যদি কেআইপি এর সমীকরণ লিখতে যাই, তো আমরা কেআইপি এর সংজ্ঞা কি লিখে আসলাম, যে আমাদের
এদের ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল। আমরা কিন্তু কেআইপি এর সংজ্ঞা এটা কিন্তু পড়ে আসছি। সো এখন দেখো হুম। আমাদের যে ফেরাস হাইড্রোক্সাইড, এইটা আমাদের এটা আমাদের কিভাবে দ্রবীভূত হবে। এটা যদি আমাদের একুয়াস সলিউশন হয়, Fe2+ অবশ্যই, এবং 2 ওএইচ হাইড্রোক্সিল আয়ন। মাইনাস। হ্যাঁ, এটাও আমাদের একুয়াস। সো দেখো এটা হবে 2+, এর ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, কিন্তু এ যেহেতু সংখ্যায় দুইটা, এটা পাওয়ার হয়ে যাবে। সো এটা আমাদের কেআইপি এর সমীকরণ। এখন দেখো এই যে আমাদের কেআইপি এর সমীকরণে কি আচ্ছা, কি আছে। সেম হইলো না কেআইবি এর সমীকরণ আর কেআইএস এর সমীকরণ? হ্যাঁ হ্যাঁ, একই একই এক, মানে সমীকরণ একই, বাট পার্থক্য গুলা হচ্ছে এই যে এইখানে, মানে এই তাপমাত্রার কিছু, এই যে হুম। এ ভিন্ন ভিন্ন হইতে পারে, এ স্থির থাকে, তারপর সম্পৃক্ত দ্রবণে এর একটু, এই যে কেআইপি সমান কেএসপি, বাট সমীকরণ চেঞ্জ একই, মানে সমীকরণে কোনো চেঞ্জ নাই আর কি। তো পার্থক্য। হ্যাঁ। এখন দেখো আমাদের, আমরা যদি এর আয়নিক গুণফল বা কেআইপি বের করতে যাই, তো আমাদের Fe2+ এর ঘনমাত্রা লাগবে অবশ্যই আমাদের সমীকরণে, যেহেতু এগুলা বসানো লাগবে, এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগবে, আমাদের ঘনমাত্রা লাগবে। ফেরাসের Fe2+ এর ঘনমাত্রা লাগবে, এবং এর ঘনমাত্রা লাগবে। সো এখন আমরা এগুলো কিভাবে বের করব, এইটাই এখন শেখা লাগবে। ওটা কি ওই যে ইয়ের সূত্র দিয়ে বের করবো নাকি? হ্যাঁ, এই যে আমরা একটু আগে যে লঘুকরণের সূত্র। লঘুকরণের সূত্র দেখে ও। আসলাম, ওইটাই। সো আমাদের আগের স্লাইডটা কিন্তু আছে, এবং এইটা আমাদের সেম সেম স্লাইড। পাওয়ার পয়েন্টের সুবিধা হচ্ছে যে এইটা, মানে তোমার স্লাইডকে ডুপ্লিকেট করা যায় আর কি। সো আমরা তো এগুলা আগে বুঝলাম, তো এখন এইগুলা মুছে দিই, ধরো এইখানে আমাদের প্রশ্নটা থাক। এই ম্যাথ কিন্তু তোমাদের মানে পরীক্ষায় আসবে, কোনো মাপ হবে না, যে কোনো পরীক্ষায় দ্রাব্যতার ম্যাথ আসবে। হুম। বললাম যে যে কোনো পরীক্ষায় দ্রাব্যতার ম্যাথ আসবে, এই দ্রাব্যতা কিন্তু খুব ভালোভাবে শেখা লাগবে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে আমরা একটু আগে দেখলাম যে ফেরাস ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে আমাদের তৈরি করলো যে ফেরাস হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড। সো এখন দেখো ফেরাস হাইড্রোক্সাইড, এটা যেহেতু আমাদের জলীয় দ্রবণে আছে, সো ফেরাস হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত থাকে। এইগুলা কিন্তু তোমাদের লিখতে হবে, আমাদের জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত থাকে। এটা লেখার পর তোমরা নিচে নিচে লিখবা যে ফেরাস হাইড্রোক্সাইড এর একুয়াস সলিউশন Fe2+ এবং 2OH-। এখন আমাদের এটা লেখা লাগবে। এখন দেখো আমাদের এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ফেরাস ক্লোরাইড আমরা যখন ছিল, আমাদের এই যে একটা, আমাদের একটা একটা সিঙ্গেল পাত্রে যখন ফেরাস ক্লোরাইড ছিল, এ তো আমাদের মানে জলীয় দ্রবণের মধ্যেই ছিল, তাই না? সো এ যখন জলীয় দ্রবণের মধ্যে ছিল, এও আমাদের এইভাবে কিন্তু বিয়োজিত ছিল। এইটা বুঝতে কি সমস্যা আছে কোনো? না। সো দেখো আমাদের মানে প্রাথমিক অবস্থায় যখন ফেরাস ক্লোরাইড ছিল একটা আলাদা পাত্রে, শুধুমাত্র ফেরাস ক্লোরাইড ছিল, ওরও কিন্তু একটা আমাদের জলীয় দ্রবণ ছিল, এই যে আমাদের জলীয় দ্রবণ কিন্তু বলেই দেওয়া। সো ওর যখন একটা জলীয় দ্রবণ ছিল, ও কিন্তু ওর নিজস্ব জলীয় দ্রবণে এই যে ফেরাস 2+ আয়ন এবং টু ক্লোরাইড আয়নে কিন্তু এ বিভক্ত ছিল। এর এইখানে আমাদের একটা প্রাথমিক আয়তন ছিল V1, যেটা আমাদের 150 মিলিলিটার, এবং একটা আমাদের ঘনমাত্রা ছিল M1, যেটা আমাদের এই যে এই মানটা দেয়া আছে 2.5 × 10⁻⁵
মোল পার লিটার বা মোলার। তো এখন এ কোনটা 150? এই যে এই যে মানে যেটা দেখাইলাম যে ফেরাস ক্লোরাইড, সরি সরি 100, আমি 150 বলতেছি, কোন 100, সেটাই তো 150 তো। ইয়ে। সোডিয়াম হাইড্রোক্সাইডের, আচ্ছা ওইটা একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের ফেরাস ক্লোরাইডের জন্য 100। সো এটা আমাদের ফেরাস ক্লোরাইডের প্রাথমিক আয়তন এবং প্রাথমিক ঘনমাত্রা V1 M1। যখন এর 100 ml এবং এর এই 150 ml যখন যুক্ত করা হইলো, এবং যুক্ত করার পর এই বিক্রিয়াটা আমাদের কোথায় ঘটছে বলতো? এই যে এই বিক্রিয়াটা, এটা কিন্তু আমাদের মিশ্রণে ঘটছে। এই হুম যে এই বিক্রিয়াটা তো আমাদের অবশ্যই মিশ্রণে ঘটছে, দুইটা পাত্র মিশ্রিত করার পর। সো হুম এই যে মিশ্রণে যে আবার এই যে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, দেখো এইখানেও কিন্তু Fe2+ আয়ন আছে এবং এইখানেও Ap2+ আয়ন আছে। তো এই যে মিশ্রণে যেহেতু আমাদের আহ এই দ্রবণের আয়তন যেহেতু চেঞ্জ হয়েছে, দেখো আমাদের মিশ্রণে দ্রবণের আয়তন V2, যেহেতু আয়তন চেঞ্জ হয়েছে অবশ্যই আমাদের ঘনমাত্রাও চেঞ্জ হয়েছে। এটা বুঝতে সমস্যা আছে? না। এখন দেখো আমাদের এই যে প্রাথমিক অবস্থায় এটা আমাদের আয়তন ছিল এবং ঘনমাত্রা ছিল, এবং মিশ্রিত করার পর একটা আমাদের আয়তন V2 এবং ঘনমাত্রা M2। এবং এই যেহেতু দুইটাই আমাদের একই আয়নের জন্য, সো আমরা এখন V1 M1 ইজ ইকুয়াল টু V2 M2 সূত্র, এই সূত্রটা লিখতে পারি। বাট তার আগে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে দেখো 100 ml 2.5, এইখানে কিন্তু তিনটা এই যে দেয়া লাগবে, মানে তিনটা আহ, দেয়া বলতে এটার আসলে সিগনিফিকেন্ট কোনো মানে নাই, মানে এটা তোমার বুঝাই যে অনুরূপ। তো এখন দেখো এই যে আমরা যে একটু আগে দেখলাম যে ফেরাস ক্লোরাইড থেকে আমাদের Fe2+ সৃষ্টি হচ্ছে। এখন এই যে ফেরাস ক্লোরাইড যে আমাদের 100 ml এর মধ্যে ছিল, এখন এইখান থেকে যে আমাদের Fe2+ সৃষ্টি হবে, এর আয়তনের কি কোনো মানে চেঞ্জ হবে? ও মানে ফেরাস ক্লোরাইড যে দ্রবণের মধ্যে আছে, Fe2+ তো আমাদের সেম দ্রবণের মধ্যেই আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যে আমরা জানি যে আমাদের মোলার বলতে বোঝায় যে মোল পার লিটার। হ্যাঁ, আমাদের মোলার বলতে বোঝায় মোল পার লিটার, মানে আমাদের এই প্রতি লিটারে কত মোল। সো দেখো এই যে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা বলতে বোঝায় যে এত মোল পার লিটার, মানে আমাদের এই ক্যাপিটাল এম দ্বারা মোল পার লিটারই বোঝায়। তো এখন একটা জিনিস দেখো, এই বিক্রিয়াটাতে যখন Fe2+ এবং 2 ক্লোরিন সৃষ্টি হলো, ধরো আমাদের ফেরাস ক্লোরাইড 1 মোল পরিমাণে আছে, তো বলো তো Fe2+ আমাদের কত মোল সৃষ্টি হবে? 1 মোলে বলো। তো সৃষ্টি হবে। হ্যাঁ, 1 মোলেই কিন্তু সৃষ্টি হবে। এদের এর যে আমাদের আয়তন, আমরা যদি ধরি যে 1 লিটারের আয়তন, তাহলে এর আয়তনও কিন্তু 1 লিটারই হবে। আচ্ছা, এর ক্ষেত্রে হুম কি হবে বলো তো? 2 মোল পালে। হ্যাঁ, এটা হবে 2 মোল পার লিটার। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা আমরা মনে হয় আগে কোন জানি একটা ক্লাসে সেম জিনিসটা দেখছিলাম, এই দ্রাব্যতার ওই ক্লাসেই দ্রাব্যতার মনে হয়। গুণফলে। হ্যাঁ। হুম তো এখন আমরা এখানে কি লিখতে পারি দেখো, এইটা সমান আমরা লিখতে পারি 100 ml 2.5 10 টু দি পাওয়ার -5 এম Fe2+। এ এই লাইনটা বুঝতে পারছো যে ফেরাস ক্লোরাইড থেকে আমাদের Fe2+ আয়ন উৎপন্ন হচ্ছে বা ফেরাস আয়ন উৎপন্ন হচ্ছে, এর আয়তনও সেম থাকবে এবং এর ঘনমাত্রাও সেম থাকবে। এই যে আমরা একটু আগে যেগুলো দেখলাম, সেম থাকবে। ওইখান থেকে আমরা এইটা লিখতে পারি। সো এখন দেখো, এটা হচ্ছে আমাদের ফেরাস 2+-এর
জন্য V1 এবং এটা হচ্ছে আমাদের ফেরাস 2 প্লাসের জন্য M1। বুঝতে পারছো নোবেল? হ্যাঁ। এখন দেখো, উভয় দ্রবণ মিশ্রিত করার পর মিশ্রণের আয়তন আমাদের কি হবে? V2 সমান কি হবে? 100 + 150 ml। এটা কত হবে? 250 ml। এবং মিশ্রণে Fe2+ এর ঘনমাত্রে, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লেখা লাগবে অবশ্যই। মিশ্রণের আয়তন বলতে দ্রবণের আয়তন নাকি? না না, মানে মানে দুইটা আলাদা আলাদা দ্রবণ আমরা যোগ দুইটারে করছি। মোট দ্রবণ। হ্যাঁ, মানে ওই মোট দ্রবণটাকে আমরা মানে মিশ্রণ মিশ্রণের দ্রবণটা। বলতেছি আর কি। না না, মিশ্রণের দ্রবণ না। তুমি দুইটা দ্রবণ মিলেই একটা মিশ্রণ বলতেছো, মিশ্রণের দ্রবণ না আবার। কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না। আর দেখো, আমরা এই যে কিন্তু লিখছি যে উভয় দ্রবণ মিশ্রিত করার পর মিশ্রণের আয়তন, মানে যে আমাদের মিক্সারটা যে বুঝতে তৈরি হয়েছে ওইটাকে আমরা মিশ্রণ বলতেছি। ওর আমাদের V2 হচ্ছে যে 250 মিলিলিটার, এবং মিশ্রণে Fe2+ মানে ফেরাস আয়নের ঘনমাত্রা যদি M2 হলে। লিখে নিছো এতটুক? আমি হুম। তাহলে একটা নতুন স্লাইড নেই। আরে দাঁড়াও, এটা আবার ডুপ্লিকেট করলাম কেন? দাঁড়াও। সো আমরা এই যে এর পরে M2 হলে আমরা কি লিখতে পারি? V1 M1 V2 M2। তো এখন আমাদের V1 কি? V1 তো ওই যে 2 না না, 100 ml। 100 ml। আর আমাদের M1 হচ্ছে 2.5। M1 হচ্ছে এখন দেখো, আমরা 0.5 কিন্তু ইন্টু এই যে 100 10⁻⁻⁴। এবং 250 আমরা কিন্তু মিলিলিটারে কিন্তু লিখলাম। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা যে এখানে V1 M1 লিখলাম এবং এইখানে V2 M2 লিখলাম, আমরা যদি এইখানে 100 ml লিখি এবং এইখানে ধরো M1 এর মান বসাই, এবং এইখানে আমরা যদি 250 ml লিখি, এইখানে আমরা M2 এর মান বসাইলাম। এখন তুমি যদি ধরো এই যে ml না লিখে 100/1000 লিখলে আমাদের এটা কি হয়ে যাবে? আমাদের এটা লিটারে হয়ে যাবে না? লিটার। আমি রেকর্ড করতেছি রে। আচ্ছা, এখন এখন দেখো, একটু নেট প্রবলেম হয়ে গেছিল, দাঁড়াও দেখি রেকর্ডিং কি আছে না নাই। ধরো, হ্যাঁ আছে রেকর্ডিং। সো দেখো, আমরা এখানে হ্যাঁ, M1 এর রেকর্ডিং মান হচ্ছে। লিখলাম এবং এইখানে M2 এর মান লিখলাম। সো আমরা এই লাইনটা কিন্তু লেখা যাবে না। সো তুমি এই লাইনটা না লিখে যদি ডিরেক্ট এই লাইনটা লেখো যে এইগুলাকে তুমি লিটারে কনভার্ট করে লিখলা, এই যে 100/1000 এবং 250/1000। এখন তুমি এই 1000 আর এই 1000 বাদ দিতে পারো না? বুঝছো আমার কথা? হ্যাঁ। সো এখন হুম। তুমি এই 1000 আর 1000 যদি তুমি বাদ দাও, তাহলে কিন্তু এরা কিন্তু 100 এবং 250 কিন্তু থাকলো। তার মানে
তোমার এখানে 100 এবং 250 লিখলে কিন্তু কোনো প্রবলেম নাই, অথবা তুমি এদেরকে এই যে তুমি লিটারে ও কনভার্ট করে 0.1 এবং 0.25ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমার মানের আচ্ছা। কোনো চেঞ্জ আসবে না, একই মান আসবে। সো তোমার এখানে 100 লিখলেও আহ, তোমার এখানে কোনো নাম্বার কাটবে না, বাট তোমার এখানে শুধুমাত্র 100ই লেখা লাগবে। এখন তুমি যদি এটা লেখো 100 মিলিলিটারে, এবং এই এককটা তুমি যদি মোল পার লিটারে লেখো, তাহলে কিন্তু ঝামেলা হবে। তুমি এখানে ডিরেক্ট 100 এবং এইখানেও মানে যে মানটা থাকবে, মানে 2টা মিলিলিটারের মান তুমি লিখে দিতে পারো, অথবা লিটারে কনভার্ট করে পয়েন্ট আকারে যে মানগুলো আসবে সেইগুলো লিখতে পারো, কোনো সমস্যা নাই। সো এখন দেখো, আমরা যদি M2 এর মানটা বের করি, এটা একটু ক্যালকুলেশন করো। 1 × 10⁻⁵। এইটা আমাদের আসতেছে, জানি না, ধরো এটা আমার আগের ক্যালকুলেটরটা। এটা আসছে আমাদের 1 × 10⁻⁵। এটা আমাদের, এটার একক কিন্তু মোলার। হুম। লিট লিট কি? ও হ্যাঁ, মোলা। এটা এটা ঘনমাত্রা, আবার লিটার হবে কেন? এটা লিটার হবে না, এটার হুম একক হুম। হবে মোলার। সো না আমাদের, না, ওই হ্যাঁ, এটা আমাদের মিশ্রণে কিন্তু Fe2+ এর ঘনমাত্রা পেয়ে গেলাম। দেখো, আমাদের এই যে কেআইপি বের করার জন্য যে মিশ্রণে Fe2+ এর যে ঘনমাত্রা লাগবে, আমরা এইটা কিন্তু পেয়ে গেলাম, এই যে Fe2+ পেয়ে গেলাম। এখন আমাদের দরকার OH-। মাইনাস। সো হ্যাঁ, তো আমরা একইভাবে কি লিখতে পারি? আমাদের যে পূর্ববর্তী OH- এর দ্রবণ ছিল, দেখো 150 মিলিলিটার, এখন একটা জিনিস বলো, আমাদের এই যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কিন্তু 1 মোল সোডিয়াম প্লাস আয়ন এবং 1 মোলই হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি হবে। তাহলে একটা অমল থেকে এটা এটা হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি যে এটা আমাদের এত মোলার হাইড্রোক্সিল আয়ন। আচ্ছা, এইটা উম, বুঝতে কি কোনো সমস্যা আছে? না ইয়া। আচ্ছা, তোমার ওইখানে কি বাতাসের কোনো নয়েজ হচ্ছে নাকি? না। না, একটু এখন নয়েজ আসতেছে তো। না, এখন নাই, এখন নাই। আচ্ছা, এটা দেখো, আচ্ছা। আমরা কিন্তু এটা লিখতে পারি, এই যে এটা এটা কিভাবে লেখা যায় আমরা কিন্তু একটু আগে এই দেখে আসলাম, কিন্তু আমরা কিন্তু এটাও লিখতে পারি। হুম সো দেখো, এইটা হচ্ছে আমাদের পূর্ববর্তী আয়তন, এটা আমাদের পূর্ববর্তী ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের মিশ্রণে, না সরি, আমরা মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের যে উৎপন্ন হাইড্রোক্সিল, আমরা এটা লিখতে পারি। সো এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী আয়তন V1, এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী ঘনমাত্রা M1। সো আমরা যেহেতু মানে একই ম্যাথের মধ্যে V1 M1 আমরা একবার ইউজ করে ফেলছি, তো আমরা এখন আর V1 M1 ইউজ করব না, আমরা এখানে ইউজ করব, দেখো V1 V2 আমরা কিন্তু একবারে ইউজ করতে ফেলছি, তো আমরা এইটাকে ধরবো V3 এবং এটাকে ধরবো M3। এটা বুঝছো? হুম। আচ্ছা, তো এইটা লিখে দিবা যে মিশ্রণের আয়তন, মিশ্রণের আয়তনকে আমরা এখন কি এটা ধরবো? এখন তো আর V4। ইস্যু। হ্যাঁ, মানে সেম তো, আমার মিশ্রণের আয়তন তো চেঞ্জ হবে না। এখন আমরা ধরবো এটা V4, কারণ ভুলতে আমরা পারে এই যে যেহেতু দিতে মানে হবে। V3, V1 V2 এবং V3 আমাদের ধরা শেষ, এখন আমরা ধরবো V4। এবং মিশ্রণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা কি ধরবো? M4 হলে, দেখো আমাদের সূত্রটা কি হবে? V3 M3 V4 M4।
তো এখন আমরা দেখো এইটা আমরা 150 লিখতে পারি, অথবা তোমরা 1000 দিয়ে ভাগ করে 0.15 লিখতে পারো, বাট এইটা লিখলে যে কেন কোনো পার্থক্য হয় না এটা আমরা দেখলাম একটু আগে। সো আমাদের M3 কত? 6.7 ইন্টু 10⁻⁻5। দেখো আমাদের V4 কত? 250। এবং আমাদের M4 এর মান বের করা লাগবে। সো দেখো M4, আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এটা আমাদের কত আসে? ধরো 4.02 10⁻⁻5 মোলার। সো এখন দেখো তোমরা এখন এগুলো অবশ্যই নিচে নিচে লিখবা। আমরা Fe2+ এর ঘনমাত্রা পাইছি, এটা আমরা কত পাইছি? 1 × 10⁻⁻5 মোলার। এবং আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাইছি কত? 4.02 ইন্টু 10⁻⁻5 মোলার। অতএব এখন আমরা লিখবো যে ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল, এটা আমাদের তাহলে কি হবে? KIP ইজ ইকুয়াল টু, দেখো আমাদের এই যে আমরা যে সমীকরণটা লিখছিলাম এর আগের পেজে, হুম। এখন এইখানে মানগুলা বসাই দাও। এবং আমাদের এই অ্যান্সারটা আসে 1.616 10⁻⁻4। এটা কি এই যে এই জিনিসটা কি ডাইরেক্ট লিখবো যে ফেরাস হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল KIP ইজ ইকুয়াল টু Fe2+ ইন গুণন হ্যাঁ, OH মাইনাস? একবারেই লিখবা। এই যে দেখো আমাদের ম্যাথ কিন্তু শুরু এইখান থেকে, এই যে এই বিক্রিয়াটা লেখা লাগবে, তারপর এইটা লেখা লাগবে, তারপর এই যে এইগুলা লেখা লাগবে, তারপর M2 বের করা লাগবে, এইগুলা লিখে M4 বের করা লাগবে। তার নিচে এইগুলা লিখবা, তারপরে আয়নিক গুণফলের সমীকরণটা লিখে তারপর মান বসায় অ্যান্সার বের করবে। এবং এদের কিন্তু কোনো একক নাই, এটাই অ্যান্সার। একটা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে হ্যাঁ, এখন এইটা উঠাও তাড়াতাড়ি। এটার আর 6 মিনিট আছে যদিও, এই 6 মিনিটে হয়তো হবে না। এটা আগে উঠাও, তারপর আমি নতুন লিঙ্ক দিয়ে এই ম্যাথটা করে আজকে শেষ করে দিব। এবং আরো ম্যাথ কিছু আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এটা উঠাও একটু তাড়াতাড়ি। এটা হইলে বলো। আর মুরাদ তো দেখি যে অনলাইনে, ও তো ক্লাসটা করলেও হইতো। ওর যদি গ্রামের বিয়ে হয় ও আস তাহলে তো ওখান থেকে এখনো আসলো। এত রাত পর্যন্ত তো বিয়ে থাকার কথা না। আমি তো সেদিন বিয়ে খাইলাম, বিয়ে তোমার 10টার মধ্যেই শেষ হয়ে গেছিল। এখনই নাকি আসলো, বললো আমার। আচ্ছা, সমস্যা নাই। আমরা এই ম্যাথটা বুঝলে, এই যে দেখো আমাদের এইখানে প্রশ্ন করছে যে অদক্ষেপ পড়বে কি না, এইটা আমরা বুঝলে এর পরে আমাদের যেগুলা ম্যাথ আছে, এই যে দেখো অদক্ষেপ পড়বে কিনা, তারপর এই যে অদক্ষেপ পড়বে কিনা, তারপর এই যে আমাদের অদক্ষেপ পড়বে কিনা, তারপরে আমাদের সেভ ম্যাথ, পদক্ষেপ
পড়বে কিনা, এই সকল ম্যাথ আমরা করতে পারবো যদি এই যে আমাদের এই ম্যাথটা ও হয়ে গেল। আমরা যদি এটা যদি বুঝে থাকি, তাহলে আমাদের এই যে নেক্সট আরো 4টা ম্যাথ আমি লিখে নিয়ে আসছি, সবগুলা ম্যাথই অদক্ষেপ পড়বে কিনা ওইগুলো তোমরা করতে পারবা। সো এটা হইছে, তোলা হয়েছে। মিশনে কোনো আদর। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি এটা রেকর্ডিং অফ করে দিয়ে একটা নতুন লিঙ্ক দিচ্ছি তোমাকে।